ভয়াবহ বন্যায় বিপর্যস্ত জনপদ। বৃষ্টিতে নোয়াখালী কুমিল্লায় বেড়েছে পানি। লক্ষ্মীপুরে বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। দিশেহারা লাখ লাখ মানুষ। আশ্রয় কেন্দ্রে খাদ্য সংকট। যদি নৌকাতে উঠতে হয় তাহলে এভাবে ভিজে যাইতে হয়। খাড়ের উপরে রাখছি বউ ফোলা ভাই নিয়ে, এখন খুব কষ্টে। এই বিপদের মধ্যে এইভাবে দাম দস্তুর বাড়াই দিয়েছে মাল সামানার। গরিবেরা কিভাবে খাইব? প্রায় সকল পয়েন্টে পানি বিপদসীমার নিচে নেমে আসার প্রবণতা লক্ষ্য করা যাওয়ায় আশা করা যাচ্ছে বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকবে এবং নদ নদীর পানি হ্রাস পাবে। টিএসসি যেন মানবিক সহযোগিতা কেন্দ্র। একের পর এক ট্রাকে দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যখনই খেতে যাই তখন ওদের কথা মনে পড়ে। ওর জমানো কিছু টাকা ছিল, সেগুলো আজকে দিয়ে গেল। অল্প কিছু টাকা জমলে এখানেই দেন, ট্রাকে করে পিকনিক করার কোনো মানে হয় না। ছাত্ররা যেভাবে এগিয়ে আসতেছে, আমাদের গার্ডিয়ানদেরকে ওইভাবে এগিয়ে আসা উচিত। সিস্টেম ওয়াইজ লোকাল যে টিম আছে তাদের সাথে কোঅপারেশন করে প্রত্যন্ত অঞ্চলে আমরা পৌঁছে দিয়ে সর্বোচ্চ চেষ্টা করতেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মামলার ঢলে বাঁধ না দিলে পার পেতে পারেন প্রকৃত অপরাধী। সুনির্দিষ্ট অপরাধ অনুযায়ী এজাহারের পরামর্শ আইনজীবীদের। অজ্ঞাতনামা আসামি আইনের শাসনের পরিপন্থী। দেশের ব্যাংক, পুঁজিবাজার ও রাজস্ব খাত সংস্কারে পাশে থাকতে চায় যুক্তরাজ্য, জানালেন অর্থ উপদেষ্টা। মোদি বাইডেন ফোনালাপে গুরুত্ব পেল বাংলাদেশ প্রসঙ্গ। হাসিনা সরকারের ভারত প্রীতির কারণেই আলোর মুখ দেখেনি তিস্তা মহাপরিকল্পনা, বলছেন বিশেষজ্ঞরা। সমীক্ষা অনুযায়ী অন্তর্বর্তী সরকারকে বাস্তবায়নের তাগিদ। এবং নারী চিকিৎসক ধর্ষণ হত্যার প্রতিবাদে উত্তাল কলকাতা। মুখ্যমন্ত্রীর কার্যালয়ে ঘেরাও অভিযান। মমতার পদত্যাগের এক দফা দাবি। নিরাপত্তায় ৭,০০০ পুলিশ মোতায়েন। শুরুতেই বন্যা পরিস্থিতির খবর। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত জনপদ। এখনও অপরিবর্তিত লক্ষ্মীপুরের পরিস্থিতি। বানের পানিতে ডুবে আছে হাজার হাজার ঘরবাড়ি। পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন মানুষ। বিপর্যস্ত অবস্থায় গবাদি পশুও। সাধারণ মানুষের অভিযোগ, এমন পরিস্থিতিতেও সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ী চক্র। অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছে নিত্যপণ্যের দাম। লক্ষ্মীপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন আতাউর কাউসার। লক্ষ্মীপুর উপজেলার মান্দার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে আমরা আছি এবং গত এক সপ্তাহ ধরে এখানে পানি জমে আছে এমনটি জানিয়েছেন এলাকাবাসী। এবং তারা বলছেন নৌকা ছাড়া চলাচলের আর কোনো উপায় নেই। আর যার কারণে এই এক সপ্তাহ ধরে পানিবন্দী থাকার পরেও তারা কোনো ধরনের কোনো ত্রাণ পাননি, কোনো সাহায্য সহযোগিতা পাননি। চলাচলের কোনোই উপায় নেই এই নৌকা ছাড়া। যে পরিমাণে পানি এখনো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আসছে, এটি যদি অব্যাহত থাকে তাহলে হয়তো আর ২-১ দিন পরে তারা এই বাসায়ও থাকতে পারবেন না। এই আশঙ্কা নিয়েই দিন যাচ্ছে তাদের। সাথে রয়েছে প্রচন্ড ক্ষুধা, কারণ রান্না করার উপায় নেই, পাচ্ছেন না কোনো ত্রাণ। এমত অবস্থায় সরকারের কাছে স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছে তাদের সকলের কাছে তারা আকুল আবেদন জানিয়েছেন যেন তাদের দিকে বিশেষভাবে নজর দেওয়া হয়। আশেপাশে কোনো নৌকা নাই, যদি নৌকাতে উঠতে হয় তাহলে এভাবে ভিজে যাইতে হয়। ঘরের ভিতরে পানি, তারপরে খাড়ের উপরে রাখছি বউ ফোলা ভাই নিয়ে, এখন খুব কষ্টে। আমরা তিলে তিলে গড়াই ২ টাকা ১ টাকা করে জমাই এই ঘর দরজা করছি, সান ভাঙি কি অবস্থা হয়ে গেছে। আজকে মনে হয় ১ সপ্তাহ ধরে আমরা পানির নিচে ডুবা। এখানে চারপাশে পানি এমনভাবেই বিস্তৃত হয়েছে যে আসলে নৌকা ছাড়া আর চলাচলের কোনো উপায় নেই। সেক্ষেত্রে আশপাশের বাড়িগুলোর কি অবস্থা সেটি কিন্তু সহজেই বোঝা যায়। যে ঘরগুলো নিচু জায়গায় অবস্থিত সেই অধিকাংশ ঘর পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে। ৭ দিন হয়ে গেলেও কোন রকমের ত্রাণ পায়নি, এমনটি বলছেন বন্যায় দুর্গত যে সকল মানুষ আছেন তারা। এই সুযোগে কতিপয় ব্যবসায়ী জিনিসপত্রের দাম এমনভাবে বাড়িয়েছে যে তারা আসলে শুকনা খাবার যে কিনে খাবেন সেই উপায়টিও নেই। ১৫ টাকার গ্যাস এখন ২৪০০ টাকা। এই বিপদের মধ্যে এইভাবে দাম দস্তুর বাড়াই দিয়েছে মাল সামানার। গরিবেরা কিভাবে খাইব? মুড়ি ধরনা কাইলিয়া ১১০ টাকা করে কিনছে মানুষে। ইয়ারও সেনা তো বাজারে নাই, সবকিছুর দামে বাড়ে গেছে। তাদের এখন অপেক্ষা কখন নামবে পানি, কখন ফিরতে পারবে ঘরে, কখন ফিরতে পারবে স্বাভাবিক জীবনে। লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দার ইউনিয়ন থেকে আতাউর কাউসার, সময় সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ কার্যক্রম ও অন্যান্য বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কথা বলছেন সমন্বয়ক
সার্জিস আলম সরাসরি যাচ্ছে সেখানে। থাকবে আমরা যেন মানসিকভাবে ওই পরবর্তী ধাপে সকলকে সহযোগিতা করার, একটি হোক, দুইটি হোক, 10টি হোক, এরকম ফ্যামিলির দায়িত্ব নেয়ার বা একটি আবাসস্থল করে দেওয়ার এই চিন্তাটা এখন থেকে মাথায় রাখি। শেষ, আমাদের শেষ। বুঝি নাই ভাই। আচ্ছা, আমাদের জায়গা থেকে প্রথম একটা কথা বলি। কথাটা হচ্ছে এই যে ফারাক্কাবাদ শহর শুরু করে বাংলাদেশের যে প্রধানত 3টা দিক থেকে ভারত বা তৎসংলগ্ন যে রাষ্ট্রগুলো রয়েছে সেগুলো থেকে নদীপথের মাধ্যমে যে পানিগুলো আসে, আমাদের প্রথম কথা হচ্ছে যে এই যে কাজগুলো এগুলো অবভিয়াসলি একটি পলিসির মাধ্যমে, একটি প্রোটোকলের মাধ্যমে হওয়া উচিত, একটি নিয়ম নীতির মাধ্যমে হওয়া উচিত। এখন পার্শ্ববর্তী যে আমাদের দেশগুলো রয়েছে যাদের সাথে আমরা সরাসরি কানেক্টেড, তারা যদি বাংলাদেশ রাষ্ট্রের কথা চিন্তা না করে শুধু নিজেদের সুবিধার কথা চিন্তা করে কোনো একটি বাঁধ ইচ্ছা মতো খুলে দেয়, তাহলে আমরা বলবো যে এই কার্যক্রমটি বা তার এই কাজটি পরবর্তীতে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক কেমন হবে সেটি নির্ধারণ করবে। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, এরকম কোনো কিছু হওয়ার পূর্ব থেকেই যেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কথা হয়, সেটির একটি লিমিট নির্ধারণ হয় এবং আমরা যেন সেটির পূর্ব প্রস্তুতি নেওয়ার উপযুক্ত বিবেচকের মতো যে আপনার ওইদিকে পানিতে ভেসে যাক তারপর আটকে রাখতে হবে, কিন্তু এটা যেন নিয়ম মাফিক, একটি প্রোটোকল মাফিক, একটি পরিবার মতো হয়, সেটি আমাদের জায়গা থেকে স্পষ্ট চাওয়া। এবং অবশ্যই পূর্বে থেকে এই বিষয়ে আলোচনা থাকতে হবে এবং ওই অনুযায়ী যেন আমরা আমাদের কর্মপদ্ধতি নির্ধারণ করতে পারি, সেই সময়টুকু থাকতে হবে। তা না করে কেউ যদি এরকম কিছু করে, স্পষ্ট আমাদের কথা, এটি আমাদের আন্তঃরাষ্ট্রের যে সম্পর্ক সেটি নির্ধারণ করবে। আর আমাদের জায়গা থেকে যদি বলি, আমরা অলরেডি একটি টিম ফর্ম করছি, যেই টিমটি অন্যান্য যদি কোনো এরিয়া এফেক্টেড হয় ওই এরিয়া যেন এখনকার অভিজ্ঞতা থেকে কাজে লাগিয়ে সামনে এর চেয়ে ভালোভাবে শৃঙ্খলভাবে যেন আমরা পরে কাজগুলো করতে পারি। আপনাদের কয়েকজন শিক্ষার্থী ফেনীতে ত্রাণ বিতরণ করতে গিয়ে ছাত্রদলের নেতাদের আমরা সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম কথা বলছিলেন। আবারও বন্যার খবর জানবো। লক্ষ্মীপুরের মান্দারি এলাকায় এই মুহূর্তে আছেন সহকর্মী আতাউর কাউসার, সরাসরি যাব তার কাছে। আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর পৌরসভার মধ্যে, অর্থাৎ লক্ষ্মীপুর পৌরসভার মধ্যে এই পরিমাণ পানি উঠেছে। আমরা বলছিলাম বরাবরই যে লক্ষ্মীপুরে কিন্তু বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে এবং আমরা আজকে দেখতে পাচ্ছি যে গতকালকের চেয়ে আজকে লক্ষ্মীপুরে বেশ কিছু জায়গায় পানির পরিমাণ আরও বেড়েছে। তো এমনভাবেই বেড়েছে, এর আগে বারবার বলছিলাম যে লক্ষ্মীপুরে আসলে অনেক জায়গায় আছে যেখানে আর পায়ে হেঁটে বা যানবাহনের মাধ্যমে যাওয়ার সুযোগ নেই, নৌকায় করেই আসলে এখন অনেক জায়গায় যাওয়া চলাচল করতে হয় এবং নৌকার মাধ্যমেই যদি কেউ ত্রাণ দিতে চায় তাহলে তারা ত্রাণ দিতে পারবেন, এমনটি আমরা বলছিলাম বারবার। এখন আমরা সেটাও দেখতে পাচ্ছি যে অনেকেই আছেন যারা নৌকায় করেই ত্রাণ কার্য পরিচালনা করছেন এবং যদি কোনো জায়গায় কেউ রেস্কিউ করতে চান, উদ্ধার কাজ চালাতে চান, সেটিও করেন। এই যে এখন আমরা দেখছি যে নৌকায় করে একটি গ্রুপ এসছেন, তারা ত্রাণ দিচ্ছেন। আসলে নানান আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সরকারের বিভিন্ন সংস্থা অনেকেই ত্রাণ দিচ্ছেন। একজন অত্যন্ত বয়স্ক মানুষ, তাকে আমরা দেখছি ত্রাণ নিয়ে যেতে, এইভাবে করে আসলে সবাইকে ত্রাণ দেয়া হচ্ছে। আসলে ওই যে বিষয়টি যে অনেক মানুষ আছেন যারা এখনো কিন্তু ত্রাণের আওতার বাইরে রয়েছেন, কারণ তারা এত দূরেই থাকেন যেখানে আসলে নৌকা ছাড়া যাওয়ার আর কোনো সুযোগ নেই। আমরা এখন যেখানে আছি দেখা যাচ্ছে যে নিচে একটি পাকা সড়ক আছে, অর্থাৎ এই পাকা সড়ক দিয়ে একসময় কিন্তু যানবাহন চলাচল করতো। এখন এমন পানি উঠেছে যে পাকা সড়ক পানির নিচে তলিয়ে গেছে এবং কোনো এলাকা থেকে কোনো এলাকায় যেতে আসলে আর নৌকা ছাড়া কোনো উপায় নেই। তো যেটি দেখছিলাম যে এখানে বিভিন্ন ঘরবাড়ি আছে, ঘরবাড়িগুলো ডুবে গেছে এবং যে মানুষগুলো এখন ত্রাণ নিয়েছেন তারা মূলত এখানকারই বাসিন্দা এবং তারা বলছেন যে আসলে অন্য কোনোভাবে পায়ে হেঁটে বা গাড়িতে চড়ে আর দূরবর্তী কোথাও যাওয়ার সুযোগ নেই, যে কারণে এখন তাদের চলাচলের জায়গায় হচ্ছে, চলাচলের মাধ্যমটাই হচ্ছে নৌকা। আমরা একটু বাড়ির ভেতরেও দেখাতে চাই, আপনারা দেখতে পারবেন যে ঘরের ভেতরে কি পরিমাণ পানি জমে গেছে। মূল সড়কে কিছুটা পানি কম থাকলেও যতই ঘরের ভেতরে যাওয়া হয় তত কিন্তু পানি ক্রমেই বেশি এবং ঘরের ভেতরেও এ কারণে পানি অনেক বেশি বেড়ে গেছে। তো লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির এই ছিল সবশেষ আমার কাছে।
লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আতাউর কাউসার। সচিবালয়ে কথা বলছেন অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। সরাসরি যাব সেখানে। বন্যার বর্তমান পরিস্থিতি, সরকারের নেওয়া পদক্ষেপ, সংশ্লিষ্ট সকলের কার্যক্রম বিস্তারিত অবহিত করা হবে। মিডিয়া ব্রিফিংয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং পর্যায়ক্রমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনজিও এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি বন্যা পরিস্থিতি নিয়ে বক্তব্য প্রদান করবেন। পরবর্তীতে বন্যা দুর্গত এলাকায় স্থানীয় সংবাদ প্রতিনিধির মাধ্যমে সরাসরি কথোপকথন ও সর্বশেষ প্রশ্নোত্তর পর্ব থাকবে। মিডিয়া ব্রিফিংয়ের এই পর্যায়ে আমি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধিকে আহ্বান করছি বন্যা পরিস্থিতি নিয়ে তার বক্তব্য উপস্থাপনের জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। থাকবে আগে শুনুন। আপনি গিয়েছিলেন, কি দেখে আসছেন সেটা আমরা সরাসরি ছিলাম সচিবালয়ে, কথা বলছিলেন সরকারের দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। ফেনীর সার্বিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও পানিবন্দী জেলার প্রায় 10 লাখ মানুষ। চরম দুর্ভোগে বাসিন্দারা। সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, র্যাব, ছাত্র জনতার চেষ্টায় উদ্ধার এবং খাদ্য সহায়তা কার্যক্রম চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। গত 8 দিন আগে ফেনীর মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে এবং অতিবৃষ্টির কারণে ফেনীতে যে বন্যা সৃষ্টি হয়েছিল এবং লোকালয়ে যে পানি ঢুকে তলিয়েছিল, সেই বন্যা পরিস্থিতির আজ কিছুটা হলেও উন্নতি হয়েছে। উন্নতিটা এ কারণেই যে প্রধান সড়ক তলিয়ে থাকার কারণে যোগাযোগ ব্যবস্থা যে পুরোপুরি ভঙ্গুর ছিল, বিচ্ছিন্ন ছিল, আজ সে পানি নেমে যাওয়ায় প্রধান সড়কগুলো থেকে কিছু কিছু জায়গায় পরিবহন চলতে শুরু করেছে। তবে জেলার বিভিন্ন আঞ্চলিক সড়কগুলোতে এখনও হাঁটু পানি অথবা মাজা পানি হয়ে আছে। অনেকের ঘরের পানি কিছুটা কমলেও পুরোপুরি কমেনি এবং উঠানে বা ঘরের মেঝেতে এখনো পানি রয়েছে। ঘর বাড়ি যা আছে সবকিছু পানি উঠে গেছে, মানুষ এখন রান্না বাড়িও কোনো খাইছে না। লক্ষ লক্ষ টাকার মাছ, মুরগির ফার্ম বাসি গেছে। অনেক পানি, নাই বাতখানা, শুধু মানুষের ত্রাণের উপর নির্ভর। বন্যা পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক ত্রাণ ফেনীতে আসছে, তবে সে সকল ত্রাণ সম্ভবন্টন না হয় একটা অব্যবস্থাপনার কারণেই সবাই পাচ্ছেন না। কেউ একাধিকবার পেলেও অনেকে আবার মোটেই পাচ্ছেন না বলে অভিযোগ করছেন বানবাসী মানুষেরা। দূরবর্তী এলাকা যেগুলো হচ্ছে রাস্তা বা যেদিকে পানি বেশি ওদিকে মানুষ যেতে পারছে না, ওরা ত্রাণও পাচ্ছে না, ওদের অবস্থা খুব বেগতিক হয়ে আছে। 1 সপ্তাহের ভিতরে কোনো ত্রাণের কোনো সন্ধানে পায় নাই। তাদেরকে যে একটা মানুষ যায় দেখে আসছে ওই রকমও কোনো নজির নাই। যদিও এ সকল ত্রাণ পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। জেলা প্রশাসন বলছে শীঘ্রই সকল সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। আমরা সশস্ত্র বাহিনীর সদস্যরা আপ্রাণ চেষ্টা করেছি যথাসম্ভব মানুষের পাশে গিয়ে দাঁড়াতে, তাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য জরুরি ত্রাণ সরবরাহ করছি। ছাত্র জনতা, প্রশাসন, সশস্ত্র বাহিনী আমরা সবাই যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, তাহলে আমার বিশ্বাস আমরা এই বিপদসংকুল অবস্থা থেকে খুব শীঘ্রই ঘুরে দাঁড়াতে পারবো। বন্যার এই পরিস্থিতিতে এসে ফেনী এবং নোয়াখালীর দক্ষিণে কোম্পানিগঞ্জের মুসাপুর এলাকায় যে রেগুলেটরটি ছিল সেটি গতকাল ভেঙে যাওয়ায় এই অঞ্চলের মানুষের মধ্যে বন্যার আতঙ্ক নতুন করে তৈরি হয়েছে। বিভিন্ন ত্রাণ সামগ্রীর মধ্যে পানিবাহিত রোগ প্রতিরোধের জন্য বিভিন্ন ধরনের ওষুধ এবং মেডিকেল টিম বেশি করে দরকার বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। এই মুহূর্তে ফেনীর সোনাগাজীতে আছেন আমাদের সহকর্মী আতিয়ার সজল। আমরা সরাসরি যাব তার কাছে। ফেনী সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের একটি গ্রামে, এই গ্রামটিতে দেখতে পাচ্ছেন যে
পানিতে কিন্তু এখনও অনেক বাড়িঘর তলিয়ে রয়েছে এবং এমন চিত্রটা কিন্তু এই উপজেলার প্রায় সর্বত্রই। আর আপনাকে যদি বলি যে পানি যদিও কিছু গতকালকেও তলানো ছিল আঞ্চলিক যে সড়কগুলো রয়েছে বা উপজেলার যে সড়কগুলো রয়েছে সেখান থেকে অন্তত নেমেছে পানি কিছুটা, একই অবস্থা দাগনভূঞা উপজেলাতেও। তবে কিছুটা এর চেয়ে পানি বন্যার উন্নতি হয়েছে যে ফেনীর ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়াতে, সেখানেও প্রধান প্রধান সড়ক থেকে পানি নেমে গিয়ে এবং অনেকের বাড়িঘরে যে পানি ছিল তাও কিছুটা কমেছে। তবে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে কিন্তু নতুন নতুন দুর্ভোগ সৃষ্টি হচ্ছে, বিশেষ করে খাবার পানি, বিশুদ্ধ পানির সংকট রয়েছে। আবার আগে যে শুকনো খাবারগুলো তার টানে বিতরণ করা হয়েছে বা হচ্ছে, এখন কিন্তু নতুন করে চাল, ডাল বা পেঁয়াজ, রসুন এই জাতীয় খাদ্যগুলোর চাহিদা বাড়ছে। সেই সাথে কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটি রোগ ব্যাধি দেখা দিয়েছে, আমাশয়, টাইফয়েড, পানিবাহিত রোগ এবং চর্মরোগ, এই যে এগুলো দেখা দিচ্ছে। কিন্তু পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক বা মেডিকেল টিম কিন্তু সেভাবে নেই। জেলার যে সবচেয়ে বড় হাসপাতালটি 250 শয্যা বিশিষ্ট, সেখানেও কিন্তু পানি তলিয়ে ছিল, যার কারণে কিন্তু সেখানে পর্যাপ্ত চিকিৎসা মানুষ পাচ্ছে না। এই কারণে কিন্তু দেখতে পাচ্ছেন যে পানি বাড়িঘরে পানি থাকার কারণে এই এলাকার গবাদি পশু যেগুলো রয়েছে তারা কিন্তু উঁচু স্থানে রেখেছে। আমরা এই জায়গার বিভিন্ন উঁচু স্থানে রাস্তাঘাটে কিন্তু এভাবে গবাদি পশু তারা রেখে আশ্রয় দেওয়ার চেষ্টা করেছে। যদিও ফেনীর ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়াতে এই ধরনের পরিস্থিতি সময় কিন্তু তখন পেয়েছিল না, অনেক গবাদি পশু মৃত বা মারা গিয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন খামারিরা। পুকুরের মাছ তো নেই, মাছের যে ঘেরগুলো সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলে কিন্তু পুরো জেলা জুড়ে অবকাঠামো থেকে শুরু করে বিভিন্নভাবেই কিন্তু যে ক্ষতি হয়েছে তা কিন্তু পুষিয়ে নেবার নয়। এবং ফেনীর যে তাকিয়া রোড, ইসলামপুর রোডে যে ব্যবসায়ীরা রয়েছে সে সকল ব্যবসায়ীদের বড় বড় দোকান, গোডাউন, যেখানে মালামাল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সবগুলো কিন্তু পানিতে অনেকগুলো নষ্ট হয়ে কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন। এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয় বা যে পণ্য সরবরাহ স্বাভাবিক না থাকায় কিন্তু পণ্য সংকট এবং দামও বৃদ্ধি পাচ্ছে। সর্বোপরি কিন্তু এখন যে ত্রাণ বিভিন্ন জায়গা থেকে আসছে সেগুলো কিন্তু সমভাবে বন্টনের একটা দাবি জানাচ্ছে ভুক্তভোগীরা। এই ছিল আমার কাছে বন্যার সবশেষ। আতিয়ার সজল, ফেনী থেকে। উজানের ঢলে নোয়াখালীর মুছাপুর স্লুইস গেটের 23 ভেন্ট রেগুলেটর ভেঙে গেছে। এতে কোম্পানিগঞ্জ, কবিরহাট এবং ফেনীর সোনাগাজী ও দাগনভূঞা সহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, অবৈধ বালু উত্তোলনের কারণে ভেঙে পড়েছে এটি। সাইফুল্লাহ কামরুলের তথ্য ও সাদ্দাম হোসেন রকির ছবি নিয়ে রিপোর্ট। রোববার গভীর রাত, স্রোতের তোড়ে হঠাৎই ফাটল ধরে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুছাপুর ইউনিয়নের 23 ভেন্ট রেগুলেটরে, যার এক পাশে রয়েছে ছোট ফেনী নদী আর অন্য পাশে সন্দ্বীপ চ্যানেল। সময় গড়ার সঙ্গে সঙ্গে মাঝ বরাবর দেবে গিয়ে সম্পূর্ণ বিধ্বস্ত হয় রেগুলেটরটি। সোমবার দুপুরে ঘটনাস্থলে যান জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ড সহ সেনাবাহিনীর একটি দল। ভাটার সময় বন্যার পানি নেমে গেলেও জোয়ারে আবার লোকালয়ে পানি প্রবেশের শঙ্কা তাদের। আমার পানি দ্রুত নেমে যাবে, এটা একটা প্লাস পয়েন্ট, কিন্তু আমার সমস্যা হবে যখন আবার জোয়ার আসবে, জোয়ারে পানিগুলো ভিতরে ঢুকে যাবে, ভিতরে ঢুকে গেলে আমার এলাকা লবণাক্ত হয়ে যাবে। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে রেগুলেটর ধসে গেলেও বন্যার পানি নিষ্কাশনে কোনো বাধা সৃষ্টি হবে না। 650 মিটার দূরে আপনার হচ্ছে সন্দ্বীপ চ্যানেল অবস্থিত, এখানে ওই ধরনের কোনো কিছু হবে না, কোনো লোকালয় নাই, লোকালয় প্লাবিত হবে না। স্থানীয়দের অভিযোগ, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা ও তার সহযোগী মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব আলী রেগুলেটরের আশপাশ থেকে বালু উত্তোলন করে বিক্রি করতেন। এতে ঝুঁকি বাড়ে। রেগুলেটরটি ভেঙে যাওয়ায় কোম্পানিগঞ্জের সঙ্গে ফেনীর সোনাগাজীর সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। ছোট ফেনী নদীর পাড়ে বসবাসকারী প্রায় 50টি পরিবার আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে। বৃষ্টির পানি মনে করেন ব্রিজ ভাঙি গেছে, আমাদের জায়গা ভাঙি চলে যেতেছে, ঘর দুয়ার সব কিছু ওবায়দুল কাদেরের ভাই আব্দুল কাদের মির্জা, তার নেতৃত্বে মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান, তারা বালু উত্তোলন করে সম্পূর্ণ কোল করে ফেলেছে। আব্দুল কাদের মির্জা সহ তারা সিন্ডিকেট হয়ে এই বালু তোলার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে আজকে। 2005 সালে কোম্পানিগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে নদী ভাঙন রোধে উপকূলীয় এলাকায় 23 ভেন্টের এই রেগুলেটর নির্মাণ করা হয়। পানি উন্নয়ন মন্ত্রণালয়ের নিজস্ব অর্থায়নে 23টি রেডিয়াল গেট ও ফ্লাপ গেট স্থাপনে ব্যয় ধরা হয় 19,44,74,000 টাকা। সময় সংবাদ, নোয়াখালী। ফেনী, কুমিল্লা, নোয়াখালী অঞ্চলের বন্যা পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছে
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে আগামী 24 ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বন্যা পরিস্থিতিতে তেমন প্রভাব ফেলবে না বলেও জানানো হয়েছে। সতর্ক সংকেত ছিল 3 নম্বর সতর্ক সংকেত, এটি আজকে সকাল 9টায় এই সতর্ক সংকেত উঠিয়ে ফেলা হয়েছে। কালকে বিশেষ করে দেশে সার্বিকভাবে বৃষ্টিপাত আরও কিছুটা কমে যেতে পারে এবং এরপর 29 তারিখে বৃষ্টিপাত কিছুটা থাকলেও সেটা আপনার দেশের ইস্টার্ন পার্ট অর্থাৎ চট্টগ্রাম, সিলেট এইসব ডিভিশনে বৃষ্টিপাত কিছুটা থাকতে পারে। 29 তারিখের পরবর্তী সময়ের দিকে যদি খেয়াল করি তাহলে দেখা যাবে যে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বৃষ্টিপাত তুলনামূলকভাবে বৃদ্ধি পেতে পারে। আর এছাড়া আপনার দেশের যে অন্যান্য জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। দেশের পূর্বাঞ্চলীয় বন্যা আক্রান্ত জেলাগুলোর প্রায় সবগুলোতেই পানির সমতল হ্রাস পেয়েছে এবং গত 72 ঘন্টায় 13টি পয়েন্টে থেকে বর্তমানে একটি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ 12টি পয়েন্টই পানি বিপদসীমার নিচে নেমে এসেছে এবং আগামী 24 ঘন্টায় পানি বিপদসীমার নিচে নেমে আসার সম্ভাবনা রয়েছে। টানা 6ষ্ঠ দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলছে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের বিভিন্ন জেলার বন্যা কবলিতদের পাশে দাঁড়াচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ। পর্যাপ্ত জায়গা না থাকায় এদিন নগদ অর্থ ছাড়া কিছুই জমা নেয়নি টিএসসি প্রাঙ্গণে। বন্যার্তদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি। মাত্র 5 দিনেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গণ এখন যেন একটি ত্রাণের পাহাড়। এখন পর্যন্ত মোট 6,77,00,000 টাকা সংগ্রহের পাশাপাশি জমা পড়েছে বিপুল পরিমাণ শুকনো খাবার, পানি, শিশু খাদ্য, কাপড়, ওষুধসহ বিভিন্ন পণ্য। এসব ত্রাণ সামগ্রী পৌঁছে যাচ্ছে নির্দিষ্ট গন্তব্যে। বৈষম্যহীন এক বাংলাদেশের আরও এক দৃষ্টান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। যেসব জায়গায় আমাদের আওতার ভিতরে আছে সে জায়গাগুলো সেনাবাহিনী এবং আমাদের টিম রেস্কিউ টিমে কাজ করে এই সাপোর্টটা দিচ্ছে। যারা পানিবন্দী আছে তারা কি অনেক কষ্ট আছে, তাদের সুখের জন্য, তাদের একটু কাপড়ের জন্য, তাদের একটু শুকনা খাবারের জন্য আমরা কষ্ট এই কাজটা করতেছি। এখানে যারা পারেন অল্প কিছু টাকা জমলে এখানেই দেন, ট্রাকে করে পিকনিক করার কোনো মানে হয় না। এখানে কাজ করেন, কোনোভাবে কাজ করলেই হয়। পর্যাপ্ত জায়গা না থাকায় 6ষ্ঠ দিনে এসে ত্রাণ সংগ্রহের স্থান টিএসসি থেকে সরিয়ে নেওয়া হয় জিমনেশিয়ামে। শুধুমাত্র আর্থিক সহায়তা দাতাদেরই আসতে দেখা যাচ্ছে টিএসসি প্রাঙ্গণে। জন্মদিনের টাকা, কোর্সের ভর্তি ফি, আবার কেউ ব্যাংকে জমানো টাকা নিয়ে ভিড় করছেন টিএসসি চত্বরে। কোডিং এর কোর্সের জন্য জমাইছিলাম, এখন এখানে জমা দিয়েছি। মেয়ে বলছে যে আমি আবার যাব, তো ওর জমানো কিছু টাকা ছিল সেগুলো আজকে দিয়ে গেল। আমরা আর্থিকভাবে ইয়ে করছি, আর যারা ইয়াং স্টুডেন্ট তারা নিজেরা শ্রম দিচ্ছে, ইয়ে করছে। আমাদের ছাত্ররা যেভাবে এগিয়ে আসতেছে, আমাদের গার্ডিয়ানদেরকে ওইভাবে এগিয়ে আসা উচিত। এইগুলি সুন্দরভাবে আগায় নিয়ে যাক, এইটাই আমরা চাই। আমরা আর হানাহানি মারামারি দেখতে চাই না। সবাই বলছেন বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে সূচনা হলো নতুন এক বাংলাদেশের, যোগাচ্ছে সাহসও। আয়শা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানার আগুন নিভেছে, চলছে ডাম্পিং কাজ। খসে ভবনের ইট ও পলেস্তারা, যে কোনো সময় ধসে পড়ার শঙ্কা। 8 সদস্যের তদন্ত কমিটি গঠন। ছাত্র জনতার আন্দোলনে হত্যা ও নৃশংসতা তদন্তে জাতিসংঘের প্রতিনিধি দলকে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। এদিকে তদন্তের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রতিনিধি দলের প্রধান রৌরি মঙ্গোভেন। গত মধ্য জুলাই থেকে আগস্টের শুরুতে কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় দেশজুড়ে হওয়া হত্যাকাণ্ড ও নৃশংসতার তদন্তে সহায়তা করতে জাতিসংঘের 3 সদস্যের প্রতিনিধি দল বুধবার মধ্যরাতে ঢাকায় আসে। জাতিসংঘের হাইকমিশনার দপ্তরের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান বরি মুঙ্গোভেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি মঙ্গলবার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে বরি মুঙ্গোভেন জানান, তদন্তের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। We are here this week really to discuss the ways in which the UN could conduct an investigation and fact-finding into what's happened in the past 2 months as requested by the interim government.
but also looking at some of the areas we could assist and support the interim government and people of Bangladesh going forward. এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তদন্ত কাজে জাতিসংঘ প্রতিনিধি দলকে সব ধরনের সহযোগিতা করবে সরকার। জাতিসংঘ মিশনে বাংলাদেশ থেকে বিভিন্ন বাহিনীর আরও সদস্য নেয়ার প্রস্তাব দেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা তাদের অ্যাসিওর করছি যে কোনো ব্যাপারে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা দরকার আমরা তাদের সাহায্য সহযোগিতা করব, এবং তাদের আমরা আরেকটা রিকোয়েস্ট করছি যেন ইউএন মিশনে আমাদের আরও এখনও আমরা কিন্তু অনেক বেশি, তারপরও আমাদের বেশি করে পুলিশ, আর্মি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা যেতে পারে, তাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি। এর আগে সকালে ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। উপদেষ্টা বন্যা দুর্গত এলাকায় কৃষি খাতের উন্নয়নে চীন সরকারকে সহযোগিতা করার অনুরোধ জানান। এছাড়া বাংলাদেশে কর্মরত চীনা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও রাষ্ট্রদূতকে জানান তিনি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাকিব হুদার কমিশনের নিয়োগ ও দায় মুক্তি কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 4 সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। কাজী রকিবউদ্দিন আহমেদের অধীনে 2014 এবং KM নুরুল হুদা কমিশনের অধীনে অনুষ্ঠিত হয় 2018 সালের বিতর্কিত নির্বাচন। রিটকারী আইনজীবী বলছেন, এই 2 কমিশনের নিয়োগ অবৈধ হলে আইনি প্রশ্ন উঠবে তাদের অধীনে হওয়া 2টি নির্বাচন নিয়েও। নির্বাচন অনুষ্ঠানের জন্য 2014 সালের জাতীয় নির্বাচনের 2 বছর আগে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় কাজী রকিবউদ্দিন আহমদকে। সেই কমিশনের অধীনে অনুষ্ঠিত হয় একতরফা 10ম সংসদ নির্বাচন। রকিবের মেয়াদ শেষের পর দায়িত্বে আসেন KM নুরুল হুদা। 2017 সালে নিয়োগ পান তিনি। তাদের অধীনে অনুষ্ঠিত হয় 2018 সালের আরেকটি বিতর্কিত নির্বাচন। রকিব ও হুদা কমিশনের 2টি নির্বাচনই দেশে বিদেশে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। 2022 সালে এসে এই 2 কমিশনকে দায়মুক্তি দেয় আওয়ামী লীগ। মঙ্গলবার দায়মুক্তির বিধান চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি হয়। শুনানি শেষে তাদের নিয়োগ ও দায়মুক্তি কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। রিটকারীদের আইনজীবী বলছেন, চূড়ান্ত শুনানিতে তাদের নিয়োগ অবৈধ হলে প্রশ্ন উঠবে তাদের অধীনে হওয়া 14 ও 18 নির্বাচন নিয়েও। কোনো আইনের মাধ্যমে কোনো ব্যক্তির অ্যাপয়েন্টমেন্টকে কিংবা কাজকে এইভাবে দায় মুক্তি দেওয়া যায় না। যদি দায় মুক্তি দেওয়া হয় তাহলে এটি বাংলাদেশ সংবিধানের মৌলিক যে কাঠামো আছে তার সঙ্গে সাংঘর্ষিক হয়। আমাদের মূল যুক্তি যে যদি কাউকে দায় মুক্তি দেওয়া হয় বিচার থেকে, তাহলে এটি সাংবিধানিকভাবে অবৈধ হয়ে যায়। এদিকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে করা রিটের শুনানিতে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হাইকোর্টকে বলেছেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের কোনো ইচ্ছে নেই বর্তমান সরকারের। একই সঙ্গে ব্যক্তির অপরাধের দায় সংগঠনের উপর দেওয়ার পক্ষে নন তিনি। আমরা কারো নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকার, সংগঠন করার অধিকার, কথা বলার অধিকার, আইনের আশ্রয় লাভের অধিকার, এটা আমরা হরণ করতে চাই না। আমাদের সংবিধানের 3য় অনুচ্ছেদে মৌলিক অধিকার হিসেবে যা কিছু দিয়েছেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের সংবিধান, আমরা সেটা সমুন্নত রাখতে চাই। এটার অ্যাবিউজ, মিসইউজ কোনোটাই আমরা করতে চাই না। অন্তর্বর্তী সরকার কতদিন ক্ষমতায় থাকবে সেটি আদালত নির্ধারণ করে দিতে পারেন না বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। আমাদের আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। মামলার ঢলে বাঁধ দিতে না পারলে পার পেয়ে যেতে পারেন প্রকৃত অপরাধীরা। যে ব্যক্তি সুনির্দিষ্টভাবে যে অপরাধে জড়িত তার বিরুদ্ধে সেই ধরনের মামলা করার পরামর্শ দিয়েছেন আইনজীবীরা। তারা বলছেন, ঢালাও মামলা এবং শত শত অজ্ঞাতনামা আসামি করা আইনের শাসনের পরিপন্থী। গেল 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর 13 আগস্ট প্রথম মামলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে। এরপর 25 আগস্ট পর্যন্ত 13 দিনে শুধু ঢাকায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে 90টি। এর মধ্যে ঢাকার বিভিন্ন থানায় 55টি এবং সিএমএম আদালতে 35টি মামলা হয়েছে। শেখ হাসিনা ও তার পরিবারের বাইরে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের প্রায় সবাই আসামি। হত্যা মামলায় আসামির তালিকায় রয়েছেন সাকিব আল হাসান, নায়ক ফেরদৌস, ব্যারিস্টার সুমন। বাদ যাননি আপিল বিভাগের বিচারপতিও। শুধু তাই নয়, 25 আগস্ট হওয়া এক হত্যা মামলায় আসামি করা হয়েছে নায়ক জায়েদ খান, শাহরিয়ার নাজিম জয়, বাফুফের সভাপতি সালাউদ্দিনকে। রয়েছে অজ্ঞাতনামা শত শত আসামি।
যে কায়দা ও ঢঙে শেখ হাসিনা সরকারের পতনের আগে মামলা হয়েছিল বিএনপির বিরুদ্ধে, একই কায়দায় 5 আগস্টের পর মামলা শুরু হয় আওয়ামী লীগের বিরুদ্ধেও। 1/11 সময় যেভাবে দুর্নীতির মামলা ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হয়, একইভাবে এবারও মামলা হচ্ছে। আইনজীবীরা বলছেন, এভাবে মামলা হলে পার পেয়ে যেতে পারে প্রকৃত অপরাধীরা। এই ধরনের ইনডিসক্রিমিনেট মামলা যারা করছেন, বিচার বিশ্লেষণ ছাড়াই যারা মামলা করছেন, আমার বিবেচনায় তারা আইনজীবীর পরামর্শ নেওয়া উচিত এবং এই ধরনের বিচারহীনভাবে এলোমেলোভাবে মামলা করলে যে প্রকৃত অপরাধ আছে এটাই বরঞ্চ ঢাকা পড়ে যাবে। সুনির্দিষ্টভাবে মামলা দায়ের করা, অজ্ঞাতনামা 1500 জন, অজ্ঞাতনামা 2000 জন, এটা বরঞ্চ মামলার প্রকৃত বিচারের পরিবর্তে বিচার করার ক্ষেত্রে বাধা হিসাবে দাঁড়াবে। এমন ঢালাও মামলা আইনের শাসনের পরিপন্থী বলেও মনে করছেন আইনজীবীরা। হত্যা মামলাগুলোতে আমাদের এভিডেন্স সামনে আছে, কে গুলি করেছে, গুলি করার আশেপাশে কারা ছিল, কারা নির্দেশদাতা, কারা আদেশদাতা, এগুলো তো আছেই। সেগুলো দেখেই মামলা করা উচিত বলে আমি মনে করি। সরাসরি অপরাধীকে যদি সম্পৃক্ত না করে অনেক দূরবর্তী বা রিমোটের অপরাধীকে আপনি যদি মামলায় সম্পৃক্ত করেন, সেটিও দুর্বল হবে। গত কয়েকদিনে হত্যা মামলায় আওয়ামী লীগ সরকারের 20 জনের বেশি ভিআইপিকে রিমান্ডে নিয়েছে পুলিশ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে দুপুরের পর গোয়েন্দা কার্যালয় থেকে আদালতে নেওয়া হবে। সোমবার রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। সাবেক এই তথ্যমন্ত্রী আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট কেন্দ্রীয় 14 দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। তার নামে হত্যা মামলা হয়েছে। এর আগে গেল 22 আগস্ট কেন্দ্রীয় 14 দলের আরেক গুরুত্বপূর্ণ নেতা বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও গ্রেফতার হন। সমতলের স্বাধীনতার স্বাদ এখনও পার্বত্য অঞ্চলের মানুষের কাছে অধরা বলে মন্তব্য করেছেন আয়নাঘর থেকে সদ্য মুক্তি পাওয়া মাইকেল চাকমা। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর অন্যতম এই সংগঠক অভিযোগ করেন, হাসিনা সরকারের দোসররা এখনও বহাল তবিয়তে আছে পার্বত্য অঞ্চলে। পাহাড়ে শান্তি ফেরাতে সরকারের কাছে 8 দফা দাবিও জানিয়েছে সংগঠনটি। পার্বত্য অঞ্চলের সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর সংগঠক মাইকেল চাকমা সদ্য মুক্তি পেয়েছেন আয়নাঘর থেকে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তার উপর ঘটে যাওয়া অমানবিক নির্যাতনের বর্ণনা দেন তিনি। এটুকু আমি বলতে পারি, ওই আয়নাঘর সম্বন্ধে সেটা হচ্ছে অনেক একটা অমানবিক, হিটলার যেভাবে কনসেন্ট্রেশন ক্যাম্পের লোকজনকে ধরে নিয়ে রাখতো, ঠিক সেরকমই একটা আমরা ধরে নিতে পারি যে সেরকম একটা জায়গা যেখানে মানুষকে তার সমস্ত মানবাধিকার থেকে লঙ্ঘন করে তাকে অমানবিক চরম অমানবিক অবস্থায় রাখা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশ স্বাধীনতার স্বাদ পেলেও পার্বত্য অঞ্চল এখনো অন্ধকারেই রয়ে গেছে বলে মনে করেন মাইকেল চাকমা। দেশের মানুষ এখন মুক্ত হাওয়ায় প্রাণ ভরে শ্বাস নিতে পারছে, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে পার্বত্য চট্টগ্রামের জনগণ এখনো স্বাধীনতার সেই স্বাদ পায়নি। পাহাড়ে এখনো পরিবর্তনের হাওয়া পৌঁছেনি। আওয়ামী সরকারের আমলে যে শান্তি চুক্তি হয় তার মধ্য দিয়ে পাহাড়ে শান্তি ফেরেনি বলেও অভিযোগ করেন মাইকেল চাকমা। পার্বত্য অঞ্চলে সংগঠিত সকল হত্যার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল এবং বিচার প্রক্রিয়ায় জাতিসংঘকে যুক্তের আহ্বান জানান তিনি। শান্তি চুক্তির ব্যাপারে আমাদের অবস্থানটা পরিষ্কার ছিল যে আমরা এই চুক্তিকে একটা অপূর্ণাঙ্গ চুক্তি আমরা মনে করি, যে এই চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের প্রকৃত শান্তি প্রতিষ্ঠা হয়নি। সকল হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং তদন্ত ও বিচার প্রক্রিয়ায় জাতিসংঘকে যুক্ত করতে হবে। ইউপিডিএফ এর সকল কারাবন্দীদের মুক্তিও চান মাইকেল চাকমা। গত 15 বছরের শাসনামলে ইউপিডিএফকে স্বাভাবিক গণতান্ত্রিক কার্যক্রম চালাতে দেওয়া হয়নি। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে মৎস্যজীবী দলের এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এদিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আরেক স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যার জন্য ভারতকে বিচারের মুখোমুখি হতে হবে।
গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। বলেন, জনগণ প্রতিবেশী রাষ্ট্রের শাসন চায় না, বরং দেশের মানুষের শাসন চায়। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে মৎস্যজীবী দল আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি। জনগণের মুক্তির জন্য দেশকে গণতন্ত্রের দিকে এগিয়ে নিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে মেজর হাফিজ বলেন, জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা ছেড়ে দিতে অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নাই। অতি অল্প সময়ের মধ্যে আপনারা অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করুন এবং একটা যৌক্তিক সময়ে একটি নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদেরকে রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করার সুযোগ করে দিন। আমরা প্রতিবেশী রাষ্ট্রের শাসনও চাই না, অন্য কোনো শক্তিরও শাসন চাই না, জনগণের শাসন চাই। সেনানিবাসে আশ্রয় নেওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ক্যান্টনমেন্ট কখনো দুর্বৃত্তদের আশ্রয়ের জায়গা হতে পারে না। ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা রোববার আনসার বাহিনীর বেশে সচিবালয়ে আক্রমণ চালিয়েছে বলেও অভিযোগ করেন মেজর হাফিজউদ্দিন আহমেদ। সচিবালয় এবং উপদেষ্টাদেরকে ঘেরাও করে রেখেছে। এটি কোনো আনসার বাহিনী নয়। যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগের ক্যাডাররা পোশাক পরে, স্বেচ্ছাসেবক লীগ, অন্যান্য লীগ, এইসব লীগেরা পতিত সরকারকে পুনর্বাসিত করার জন্য, গণ বিপ্লবের বিজয়ী একটি সরকারকে ঘেরাও করার জন্য তারা এই উদ্যোগ নিয়েছে। এদিন সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ সংগ্রহ কর্মসূচিতে উপস্থিত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেএম জাহিদ হোসেন বলেন, পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যা প্রাকৃতিক নয়, মানব সৃষ্ট। ইচ্ছাকৃতভাবে পানি ছেড়ে দিয়ে ভারত বাংলাদেশের ওপর যে নির্যাতন চালাচ্ছে তার বিচার আন্তর্জাতিক আদালতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সময় তারা পানি ছেড়ে দিয়ে তারা করছে কি আমাদেরকে ভাসিয়ে দিচ্ছে, আর আমাদের যখন পানি দরকার তখন পানি আটকে রেখে আমাদেরকে শুকিয়ে মারছে। অর্থাৎ এই জন্যই এটা মানব সৃষ্ট। বাইলেটারালি সমস্যার সমাধান হবে না, স্বাভাবিকভাবে আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার সুযোগ রয়েছে। এ সময় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে বন্যা কবলিতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর জাহিদ। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। দেশের 24 জেলার পুলিশ সুপার এসপি পদে রদবদল আনা হয়েছে। ক্ষমতার পট পরিবর্তনের পর বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট এবং শাখায় যে সংস্কার চলছে তারই ধারাবাহিকতায় মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে রদবদলের এই আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মোহাম্মদ মাহবুর রহমান শেখ। ঢাকা, চট্টগ্রাম, রংপুর, কুমিল্লা, রাজশাহী, সিলেট, নারায়ণগঞ্জ, ঝিনাইদহ, মাগুরা, টাঙ্গাইল ও নরসিংদী সহ 24 জেলায় নতুন পুলিশ সুপার দেওয়া হয়। এছাড়াও পুলিশ সদর দফতর এবং ডিএমপিতে কর্মরত বেশ কয়েকজনকে জেলা পুলিশ সুপারের দায়িত্বে নিয়োজিত করা হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানার আগুন নেভানোর কাজ এখনো চলছে, তবে ভবনটি একেবারে পুড়ে যাওয়ায় ইট ও পলেস্তারা ধসে পড়েছে। যে কোনো সময় ধসে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। পুড়ে যাওয়া এ ভবন থেকে এখনো বের হচ্ছে ধোঁয়া। কর্মচাঞ্চল্যে ভরপুর ভবনটি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুন পুরোপুরি নেভানোর কাজ চলছে। কারখানার 6 তলা ভবন থেকে এখন পর্যন্ত ধোঁয়া বের হওয়ায় তা নির্বাপনের চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। সম্পূর্ণভাবে পুড়ে যাওয়া ভবনটি থেকে খসে পড়ছে ইট ও সিমেন্টের আস্তর। যে কোনো সময় ভবনটি ধসে পড়তে পারে বলে আশঙ্কা ফায়ার সার্ভিস কর্মকর্তাদের। তাই ভবনের আশপাশে কাউকে না থাকার পরামর্শ দিয়েছেন তারা। ফায়ার সার্ভিসের চেষ্টায় 14 জনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো ভবনে আটকে আছেন অনেকেই। দাবি স্বজনদের, তাদের চোখে মুখে এখনো প্রিয় মানুষকে ফিরে পাওয়ার আকুতি। বন্ধুরে বাঁচাও, এলা বন্ধুরে বাঁচাইতেছে বাইর থেকে আইসে রাইতে কই আয় নাই, ঠিক আছে, পরে আমাদের নিখোঁজ। ফোন দিছে 10টার সময় এরকম, আর ফোন ঢোকে না, ফোন বন্ধ। এরপরে তার এই 2 দিন ধরে খোঁজ পাইতেছেন। তারে হয়তো কোনো সন্ধান পাওয়া যায় কিনা, কিবা যদি এখানে থাকে তার লাশটাও যাতে আমরা নিয়ে নিতে পারি। মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক। ভবনটিতে আগুন দেওয়ার ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হামিদুর রহমানের নেতৃত্বে 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। পুরোপুরি অগ্নিকাণ্ডটা কন্ট্রোলে আসার পরে আমরা দেখব যে আসলে প্রকৃত ক্ষয়ক্ষতিটা কেমন হয়েছে এবং আদৌ সেখানে কোনো লোক আটকা পড়েছিল কিনা এবং তারা মারা গিয়েছে কিনা, এই তথ্যটা কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে নেই।
এদিকে কারখানায় আগুন দেওয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা নিচ্ছে প্রতিষ্ঠানটি। এছাড়া আগামী মাসের 7 তারিখের মধ্যে শ্রমিকদের বেতন সহ সকল পাওনা পরিশোধ করা হবে। আমরা এটা জিডি করেছি এবং কালকের ঘটনার জন্য আমরা কিছু আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাদের পাওনা আমরা 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে মিটিয়ে দেবো, এই মর্মে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে এবং ইট ইজ গ্যারান্টি। এর আগে সোমবার নারায়ণগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার ও রিমান্ডের পর আনন্দ মিছিল করে এলাকাবাসী। এ সময় শত শত মানুষ কারখানার ভেতরে ঢুকে বিভিন্ন সামগ্রী লুটপাট করে ভবনের নিচ তলায় আগুন ধরিয়ে দিয়ে মূল ফটকে তালা লাগিয়ে দেয়। দীর্ঘ 22 ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের 12টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দুপুরের সময় আরও থাকছে। পাপনের ছত্রছায়ায় কাউন্সিলরশিপ আর ভোট বাণিজ্যে ক্রিকেটের পাইপলাইন ধ্বংস করেছেন মল্লিক। মালিকানা আছে ঢাকার 22 ক্লাবে, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি বিসিবির। ভূ রাজনীতির ক্ষেত্রে ভারতের কর্তৃত্ববাদী স্বার্থ আর বিগত সরকারের অতি ভারত প্রীতির কারণেই আলোর মুখ দেখেনি তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা। ফলশ্রুতিতে ভাঙন, প্লাবন আর খরায় বিপর্যস্ত উত্তরাঞ্চল। বিশেষজ্ঞরা বলছেন, অভিন্ন নদীর উজানে নানা প্রকল্প নিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। বাংলাদেশের উচিত জাতিসংঘে এর প্রতিকার দাবি করা। একই সঙ্গে সমীক্ষা অনুযায়ী বর্তমান সরকারের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে খুব দ্রুত উদ্যোগ নেয়া। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 1997 সালে জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশন অনুযায়ী অভিন্ন নদীর পানি এমনভাবে ব্যবহার করা যাবে না যাতে ভাটির দেশ ক্ষতিগ্রস্ত হয়। অথচ তিস্তা এর উপনদীতে গজলডোবা সহ একাধিক বাঁধ, খাল ও জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করে দীর্ঘ সময় ধরে একতরফাভাবে পানি প্রত্যাহার করছে ভারত। এমনকি কোনো পূর্বাভাস ছাড়াই পানি ছাড়ছে উজানের এই দেশ। এতে ভয়াবহ বন্যার মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশকে, আর শুষ্ক মৌসুমে মিলছে না কাঙ্ক্ষিত পানি। অভিন্ন নদীতে কোনো প্রকল্প গ্রহণ করে সেটি জানানোর নিয়ম, যদি কখনো পানি ছেড়ে দিতে হয় সেটাও জানানোর নিয়ম। তারা কিন্তু বারবার কোনো রকম না জানিয়ে এই পানি ছেড়ে দেয়। এমন পরিস্থিতিতে দাবি ওঠে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। 2018 সালে যার একটি সমীক্ষা শেষ করে চীন, কিন্তু ভূরাজনৈতিক দ্বৈরথে সেই প্রকল্প ভারতের হস্তক্ষেপে ঝুলে যায়। অধিকার কর্মীরা বলছেন, ভারতের কর্তৃত্ববাদী স্বার্থ আর বিগত সরকারের অতি ভারত প্রীতির কারণে শুধু তিস্তা মহাপরিকল্পনাই নয়, আটকে আছে তিস্তা চুক্তিও। কেন এই অঞ্চলের মানুষ ভারতের বিরোধিতা করতেছে? কারণ তিস্তা 1.5 যুগ ধরে ঝুলে আছে। এখানে আমাদের দেশের যে স্বার্থ, বন্ধুত্বমূলক স্বার্থ এখানে রূপান্তরিত হয় নাই, কর্তৃত্ববাদী স্বার্থ রূপান্তরিত হয়েছে। ভারতের এমন আগ্রাসী নীতির কারণে মারাত্মক সংকটে উত্তরের জনজীবন, চাষাবাদ, প্রাণবৈচিত্র্য সহ সামগ্রিক পরিবেশ। প্রত্যাশা, বর্তমান সরকারের হাত ধরেই বাস্তবায়নের পথে হাঁটবে উত্তরের কোটি মানুষের স্বপ্ন তিস্তা মহাপরিকল্পনা। একই সঙ্গে আলোর মুখ দেখবে তিস্তা চুক্তিও। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বাংলাদেশের আর্থিক খাত সংস্কারে পাশে থাকতে চায় যুক্তরাজ্য। একই সঙ্গে ব্রিটিশ বিনিয়োগ বাড়াতেও কাজ করার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার সারাহ কুক। সকালে অর্থ উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে না পারলে বিদেশি বিনিয়োগ আর বেসরকারি খাতের সম্প্রসারণ সম্ভব নয় বলে স্মরণ করিয়ে দেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। এ যেন নতুন এক বাংলাদেশ। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একই সঙ্গে চলছে রাষ্ট্র ও অর্থনৈতিক সংস্কার। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। পরে সাংবাদিকদের জানান, অর্থ উপদেষ্টার চাওয়ার মতো আর্থিক খাতে সংস্কারেও বাংলাদেশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য। বাংলাদেশে বিনিয়োগ বাড়াতেও যুক্তরাজ্যের ব্যবসায়ীদের আগ্রহী করতে কাজ করছেন তারা। The UK is a very strong partner with Bangladesh. We have a very strong trade and investment environment. Of course, we'd like to see more foreign direct investment from the UK into Bangladesh. বিদেশি বিনিয়োগ ও বেসরকারি খাতের সম্প্রসারণকে অগ্রাধিকার দিয়ে অন্তর্বর্তী সরকার আর্থিক খাতের সংস্কারের উদ্যোগ নিয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। ইজ অফ ডুইং বিজনেস, মানে ক্লাইমেটটা বিজনেস ঠিক করতে হবে, আদারওয়াইজ প্রাইভেট সেক্টর উইল নট কাম। দে আর উইলিং টু হেল্প আস অন রিফর্মস লাইক ব্যাংকিং সেক্টর রিফর্ম, লাইক revenue reforms, even capital market reforms. They'll have, and those are very immediate
concern for us also. আলোচনায় পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতেও দেশটি বাংলাদেশকে সহায়তা করবে বলে জানান অর্থ উপদেষ্টা। Not only UK, there are other countries where the money has gone. ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে অন্যান্য ইস্যুর পাশাপাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেছেন দুই রাষ্ট্রপ্রধান। সোমবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়াও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ নিয়ে পোস্ট করেন মোদী। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সরগরম বিশ্ব রাজনৈতিক অঙ্গন। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এরপর থেকে এ বিষয়ে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে ভারত। এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন আলাপেও জায়গা করে নিয়েছে বাংলাদেশ প্রসঙ্গ। সোমবার ভারতের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানায়, বাইডেন ও মোদির মধ্যে বেশ কিছু আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে বিস্তারিত মতবিনিময় হয়েছে। এতে উঠে আসে মোদির সাম্প্রতিক ইউক্রেন সফর ও কোয়াড ইস্যু। এ সময় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দুই নেতা। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করে মোদি বলেন, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করেছেন। দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার ওপরও জোর দিচ্ছেন তারা। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান ভারতের এই প্রধানমন্ত্রী। অন্তরা সেন, সময় সংবাদ। বাংলা সাহিত্যের অনন্য রূপকার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, যিনি এসেছিলেন জ্যৈষ্ঠে আর বিদায় নিয়েছেন ভাদ্রে। যেন ধ্রুব তারার মতোই ছিল তার আবির্ভাব। শোষিত নিপীড়িত মানুষের বঞ্চনার ক্ষোভ দীপ্ত শিখার মতো জ্বলে উঠেছিল তার কণ্ঠে। প্রেম মানবতার কবি নজরুলের আজ ৪৮তম প্রয়াণ দিবস। সে এমনই এক কবি যিনি প্রেম ও দ্রোহ একসঙ্গে ধারণ করেছেন বুকে। সাম্যের গান যেমন গেয়েছেন, বলেছেন স্বাধীনতার কথাও। জীবনের কোনো কিছুতেই পরোয়া না করা শাশ্বত এই কবি বাঙালির কাজী নজরুল ইসলাম। চোখ মেলেই তিনি যে সমাজ আর রাষ্ট্র দেখেছেন তা ছিল সাপদ সংকুল। তাই তো স্বভাবতই তাকে বেছে নিতে হয়েছে বিদ্রোহের পথ, যেতে হয়েছে কারাগারে। তবু থামেনি নজরুলের প্রতিবাদী কণ্ঠস্বর। বেদনাকে দ্রোহে রূপান্তর করে বঞ্চনাকে ঠাঁই দেন হৃদয়ের গহীনে। ছোট গল্প, উপন্যাস, গান, নাটক লিখলেও নজরুল মূলত কবি। কবিতার পাশাপাশি তার রচিত প্রায় ৩,০০০ গানের বাণী যুগে যুগে হয়ে ওঠে মানবতা ও সাম্যের পক্ষে শক্তিশালী হাতিয়ার। আজীবন দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হয়েও কবি কখনো আপোষ করেননি, মাথা নত করেননি বিত্ত বৈভবের কাছে। চির উন্নত মমশির বলে আজীবন সংগ্রাম করে গেছেন শোষিত বঞ্চিত মানুষের মুক্তির জন্য। লেখক জীবনের ব্যাপ্তি মাত্র ২২ বছর হলেও সৃষ্টি সংখ্যা কিংবা সাহিত্যের বিচারে নজরুল যেন এক দূরতম দ্বীপ, যেখানে পৌঁছানো যায় না, কেবল গ্রহণ করা যায় তার অমৃতধারা। যুগে যুগে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে দ্রোহে সংগ্রামে নজরুল এখনও উপস্থিত। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ। কলকাতার নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে সাধারণ ছাত্র সমাজের ব্যানারে মুখ্যমন্ত্রী মমতার কার্যালয় নবান্ন ঘেরাও অভিযান উত্তাল কলকাতা। পথে পথে বিক্ষোভ মিছিল চলছে, নবান্ন অভিমুখে যাত্রা করেছেন সবাই। মুখ্যমন্ত্রীর কার্যালয় ঘেরাও অভিযানে মমতার পদত্যাগের এক দফা দাবি সবার। দুটি পয়েন্ট থেকে নবান্নের দিকে যাচ্ছেন বিক্ষোভকারীরা। এরই মধ্যে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির খবর পাওয়া গেছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে। বেশ কয়েকজনকে আটকের খবরও পাওয়া গেছে। পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে ৭,০০০ পুলিশ সদস্য। সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ছত্রছায়ায় কাউন্সিলরশিপ আর ভোট বাণিজ্যে দেশের ক্রিকেটের পাইপলাইন ধ্বংস করে দিয়েছেন পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। ঘরোয়া লিগের কমপক্ষে ২২টি ক্লাবের মালিকানা তার। ক্লাবের কাউন্সিলরশিপ নিয়ন্ত্রণে রাখতে মল্লিকের ইন্ধনে বাড়ানো হয় তৃতীয় বিভাগ বাছাইয়ের রেজিস্ট্রেশন ফি। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এ নিয়ে মুখ খুলতে শুরু করেছেন অনেকেই। বিসিবিও বলছে সমস্যা সমাধানে এবার নেওয়া হবে কঠোর উদ্যোগ।
বাকিটা মাহমুদ রিমনের রিপোর্টে। $10,000 টাকা থেকে মোটে কয়েক বছরের ব্যবধানে টাকার অঙ্ক বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 5 লাখ। তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের বাছাইয়ের পার্টিসিপেশন মানি কেন বাড়ল, এর নেপথ্যের অনুঘটক কারা, ক্লাব রাজনীতি আর ভোটের জন্য কারাই বা চালছেন কুটচাল, সেই গল্পই শোনাবো আজ। কদিন আগেও দেশের ক্রিকেটে তিনি ছিলেন এক্স ফ্যাক্টর। বিসিবিতে ইসমাইল হায়দার মল্লিকের কথাই শেষ কথা। গেল এক যুগে মল্লিক রাজের ফিরিস্তি বলে শেষ করা যাবে না। একটা দুটো নয়, একজনের হাতেই ঢাকার 22টি ক্লাবের প্রত্যক্ষ মালিকানা। পরোক্ষভাবে সংখ্যাটা আরও বেশি। এই এক ব্যক্তি ধ্বংস করে দিয়েছেন ক্লাব ক্রিকেটের পাইপলাইন। মূলত ভোট বাণিজ্য ও ক্ষমতা কুক্ষিগত করে রাখতেই ক্লাব বাণিজ্য গড়ে তোলেন পাপনের আশীর্বাদ পুষ্ট বেক্সিমকো ফার্মার কর্তা ইসমাইল হায়দার মল্লিক। তাকে টাকা না দিয়ে ক্লাব নিবন্ধন করতে পারত না কেউই, এ যেন অলিখিত নিয়ম। তৃতীয় বিভাগ থেকে প্রিমিয়ার প্রতিটি ক্লাবে 1 ভোট, এমন ঘোষণার পর থেকে মল্লিক হয়ে ওঠেন আরও বেপরোয়া। নিজের পছন্দসই ছাড়া যাতে তৃতীয় বিভাগের বাছাই কেউ খেলতে না পারে সেজন্য পার্টিসিপেশন মানি করেন 5 লাখ টাকা, সঙ্গে জুড়ে দেন অনেক বাধ্যবাধকতা। বাইলজে আরেকটা জিনিস দিয়ে দিয়েছে, যেটা হলো রেজিস্ট্রেশন থাকতে হবে। তো রেজিস্ট্রেশনটা মূলত প্রত্যেকটা একাডেমি থাকে না, কারণ কোথাও কোথাও তারা প্র্যাকটিস করতেছে কোনো স্কুলের মাঠে, কোনো সরকারি প্লেসে, তো সেখানে রেজিস্ট্রেশন পাওয়াটা খুব মূলত অনেক কষ্টকর হয়। 5 লাখ টাকা এন্ট্রি ফি দেওয়ার পরেও পরবর্তীতে দেখা যায় যে টুর্নামেন্টের টিমটা পরিচালনা করতে আরও অনেক টাকার খরচ পড়ে। তা 8-10 লাখ টাকা খরচ করার পরে মূলত এটা কোনো একাডেমির পক্ষে পসিবল হয় না। 2012 সালে নাজমুল হাসান পাপন ভারপ্রাপ্ত সভাপতি হলে হঠাৎ করে বিসিবির সর্বেসর্বা হয়ে ওঠেন ইসমাইল হায়দার মল্লিক, যার বিরুদ্ধে আছে নির্বাচন ম্যানিপুলেট করার অভিযোগ। লিগের 4 বিভাগে 76 ক্লাবের 50টির কাউন্সিলরশিপই ছিল তার হাতে। নিয়মনীতির তোয়াক্কা না করে আম্পায়ারদের ন্যাক্কারজনকভাবে ব্যবহার করে দিনের পর দিন নিজ দলকে জিতিয়েছেন, অন্যদের করেছেন রেলিগেটেড। বর্তমানে দেশের ক্রিকেটের যে খেলোয়াড় শূন্যতা, তার পেছনেও আছে মল্লিকের। যাদের কাজ হচ্ছে ক্রিকেট নিয়ে কাজ করা, তারা যখন ক্রিকেটকে বিজনেস হিসেবে দেখা শুরু করবে তখন জিনিসটা এমনই হবে। কিন্তু বিজনেস মানেই কিন্তু প্রফিট করার ব্যাপারটা। সো আমি আমার যত বেশি ক্লাব হবে তত আমার প্রফিট বেশি হবে। প্রফিট ইন টার্মস অফ আমার ইলেকশনে জেতাটা আমার অনেক সহজ হয়ে যাবে। এখানেই শেষ নয়, বিসিবির গুরুত্বপূর্ণ 2 বিভাগ মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটির ভাইস চেয়ারম্যান আর বিপিএল এর সদস্য সচিবও ছিলেন ইসমাইল হায়দার মল্লিক। গুঞ্জন আছে সেখান থেকেও তিনি সরিয়েছেন কোটি কোটি টাকা। তাই তো সুযোগ সন্ধানী ধূর্ত এই মল্লিকের দ্রুত অপসারণের পাশাপাশি বিচার চান বৈষম্য বিরোধী ক্রিকেট সংগঠকরা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত জনপদ নোয়াখালী কুমিল্লায় বেড়েছে পানি, লক্ষ্মীপুরে বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। এখন পর্যন্ত 27 জনের মৃত্যু। টিএসসি যেন নারী চিকিৎসক ধর্ষণ হত্যার প্রতিবাদে উত্তাল কলকাতা। মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগের 1 দফা দাবিতে নবান্ন ঘেরাও। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, টিয়ার শেল নিক্ষেপ। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সবাই।